রাষ্ট্রীয় গুম খুনের অন্যতম হোতা হারুনুর রশিদ হলেন ডিবি প্রধান। নাগরিকদের জানমালের কোথাও নিরাপত্তা নেই। অলি আহমেদ। নৌকায় ভোট না দিলে সংখ্যালঘুদের দেশ ছাড়া করার হুমকি আওয়ামী লীগ নেতার। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিবাহিত করছি, এবার দেখবেন বিস্তারিত সংবাদ। গুম, খুন ও বিরোধী নেতাদের ওপর নিপীড়ন, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান করা হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী দল দমনে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভূমিকা পালনকারী এই পুলিশ অফিসার মানবাধিকার লঙ্ঘনের জন্য একের পর এক পুরস্কৃত হয়েছেন। দলবাজ এই পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয়েছিলেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তাকে ঘুরে ফিরে ঢাকা ও ঢাকার আশেপাশে পোস্টিং দেওয়া হয়। তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। 2011 সালে সংসদের তৎকালীন বিরোধী দল বিএনপির হরতাল চলাকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে রাস্তায় বেদম পিটিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ হারুনুর রশিদ। রাজপথে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপকে মারধরের পুরস্কার হিসেবে শেখ হাসিনা সরকার তাকে রাষ্ট্রীয় পুলিশ পদক দিয়ে পুরস্কৃত করেছিল। বিগত গাজীপুর সিটি নির্বাচনের সময়ও ওই জেলার পুলিশ সুপার থাকার সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি। হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছুই বলতে পারেনি, বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। হারুনের বিরুদ্ধে 2019 সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ। চাঁদা দিতে রাজি না হওয়ায় শওকত আজিজ রাসেলকে না পেয়ে তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পান। ওই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুনুর রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ রয়েছে। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন, সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ 2019 সালের 31 অক্টোবর তার স্ত্রী পুত্রকে একটি পার্টিতে নামিয়ে ঢাকা ক্লাবে আসেন। ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন গাড়ি আছে নারায়ণগঞ্জে। পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তার গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন। এরপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান। এই বিষয়ে নিকটস্থ গুলশান থানাকে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ। পরদিন তার খোয়া যাওয়া গাড়িতে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে তার ও তার গাড়ি চালকের নামে মামলা করেন। গুলশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন। তবে শওকত আজিজের স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শওকত আজিজের গাড়ি থেকে 28টি গুলি, 1200 ইয়াবা বড়ি, 24 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, 48 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। ওই সময় গাড়িতে শওকতের স্ত্রী ফারা রাসেল ও সন্তান আনাব আজিজ ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম.এ. হাশেম সহযোগিতা করবেন বলে মুচলেকা দেয় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয়। শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, হারুনের চাঁদাবাজি নিয়ে 2016 সালের 5 মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ তার কাছ থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন। তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম আম্বার ডেনিমের স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন। এর আগেও গুলশান ক্লাবের লামডা হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে 5 কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আম্বার ডেনিমের 45 জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। শুধু শওকত আজিজই নয়, গত 27 অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুলশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন। পরে জার্মানি প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেফতার
দেখানো হয়। কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেশ সখ্য থাকার কারণে একের পর এক অপকর্ম করলেও তাকে বারবার গুরুত্বপূর্ণ পদেই বসাচ্ছেন আওয়ামী লীগ সরকার। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2019 সালে নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা দেন সালেহ উদ্দিন নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এসপি হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন সেই আইনজীবী, কিন্তু ক্ষমতা অপব্যবহার করে সেই অভিযোগও ধামাচাপা দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তা। পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশিমের ছেলের স্ত্রী সন্তানকে তুলে নেওয়ার ঘটনার পর 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সেই সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে এসপি হারুন সালাম দিতেই মুখের ভঙ্গি বদলে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর। অসন্তোষ সুলভ ভঙ্গিতে মাথাও নাড়েন আসাদুজ্জামান খান কামাল। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ওনার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে যে উনি চাঁদাবাজি করছিলেন, একজনকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন, তিনি উঠিয়ে নিয়ে গেছেন নাকি কি করেছে এটা তো তদন্তের ব্যাপার। তদন্তের আগে আমরা কি বলবো তিনি অপরাধ করেছেন? তদন্তের পরে আমরা এগুলো খোলাসা করে বলতে পারবো। তদন্ত কি শুরু করেছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, সেটা তো শুরু হবেই, আমরা মাত্রই তো তাকে সরিয়ে আনছি। কিন্তু এরপর থেকেই তদন্ত আর এগোয়নি, বরং স্বরাষ্ট্রমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরবর্তীতে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি পদায়ন পেয়েছেন। অপরদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডাক্তার কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের কোথাও মানুষের জানমালের নিরাপত্তা নেই। নিশিরাতের সরকার বাকশালী কায়দায় একদলীয় শাসন চালাচ্ছে। এখানে মানুষের রক্ত ও শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার কোনো অধিকার নেই। স্বাধীন রাজধানীর পূর্ব পান্থপথ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সফর আয়োজন করা হয়। তিনি বলেন, গণমাধ্যম ও নাগরিকদের মত প্রকাশেরও অধিকার নেই। ঘরে বাইরে কোথাও নাগরিকদের জানমালের নিরাপত্তা নেই। প্রকাশ্যে আওয়ামী লীগের ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় অস্ত্রের মহড়া দিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো লক্ষণও নেই। অলি আহমেদ বলেন, দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় ও অর্থনীতির অবস্থা করুণ। 2022 সালে সমগ্র দেশে 479টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 70 জন নিহত, 6,914 জন আহত, 19 জন বিচার বহির্ভূত হত্যার শিকার, 5 জন অপহরণ, গুম ও নিখোঁজ হয়েছে। সীমান্তে 21 জনকে হত্যা করা হয়েছে। এমন অবস্থা বজায় থাকলে আমরা আইএমএ জাহিলিয়াতের যুগে প্রবেশ করব। এ অবস্থা থেকে বের হতে হবে। প্রয়োজনে জাতীয় ঐক্য একে অপরের দিকে তাকিয়ে না থেকে সবাইকে প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। এর জন্য প্রধানত দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী। রেমিটেন্স হ্রাস পেয়েছে। আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্য নেই। আমদানির কিস্তি ও ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। মেগা প্রকল্পগুলো দেশের জন্য অভিশাপ, ভবিষ্যৎ অন্ধকার।